জেনারেল শফিউল্লাহ ১৯৮৭ সালের ২৮শে আগস্ট লন্ডনের বাংলা সাপ্তাহিক জনমতকে দেয়া সাক্ষাৎকার, যেটা পরে ৩রা সেপ্টেম্বর ১৯৮৭ সালের স্থানীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছিল, তাতে শেখ মুজিবের সেনাবাহিনী এবং রক্ষী বাহিনীর প্রতি তার মনোভাবের বিশদ প্রতিফলন ঘটে। প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক নাকি ততটা ভালো ছিল না। কথাটা কি সত্য বলে আপনি মনে করেন? উত্তরে বলেছিলেন, আওয়ামী লীগ সরকারের ব্যক্তিগতভাবে আমার উপর আস্থা ছিল, কিন্তু পুরো সামরিক বাহিনীর উপর তাদের আস্থা ছিল কিনা তাদের সন্দেহ আছে। প্রশ্ন করা হয়, স্বাধীনতার পর আপনাকে কেন চিফ অফ স্টাফ নিযুক্ত করা হলো? উনি বলেছিলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, ওসমানী সাহেবের কোনো সিদ্ধান্ত নয়। প্রশ্ন করা হয়, রক্ষী বাহিনী গঠন করার আগে আওয়ামী লীগ সরকার এই ব্যাপারে কি আপনার সঙ্গে কোনো আলাপ আলোচনা করেছিল? উত্তরে তিনি বলেন, না, তবে গঠন করার পর আমাকে বলা হয়েছিল রক্ষী বাহিনী গঠন করা হয়েছে পুলিশ বাহিনীর সহযোগী শক্তি হিসেবে। তবে লোকে মুখে আমি শুনেছি যে রক্ষী বাহিনী গঠন করা হচ্ছে আর্ম ফোর্সের জায়গা পূরণের জন্য। প্রশ্ন ছিল, সামরিক বাহিনীর সাথে রক্ষী বাহিনীর সম্পর্ক কেমন ছিল? উত্তরে তিনি বলেন, সম্পর্ক ভালো ছিল না। তার কতগুলো কারণ ছিল। তখন গুজব ছড়িয়েছিল যে রক্ষী বাহিনীকে আর্মির জায়গায় বসানো হবে। নতুন বাহিনী হিসেবে রক্ষী বাহিনীকে তখন সবকিছুই নতুন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছিল। এদিকে আর্মি দেখছে তাদের সেই পুরাতন অবস্থা। এগুলো দেখে আর্ম ফোর্সের অনেকের মনে আঘাত লাগে, যার ফলে সম্পর্কটা খারাপ রূপ নেয়। তবে এই ব্যাপারে সরকার একটি ভুল করেছিলেন, তা হলো রক্ষী বাহিনীকে পাওয়ার অফ অ্যারেস্ট অ্যান্ড সার্চ দেয়া। এতে সামরিক বাহিনীর অনেকেই ক্ষুব্ধ এবং চিন্তিত হন। শুধু তাই নয়, রক্ষী বাহিনী এই সামরিক বাহিনীর অনেক অফিসারকে লাঞ্ছনা পর্যন্ত করেছেন। অবস্থা দেখে মনে হচ্ছিল রক্ষী বাহিনীর ক্ষমতা সেনাবাহিনীর চেয়েও বেশি। প্রশ্ন ছিল, শেখ মুজিবুর রহমান সামরিক বাহিনীর উন্নতির পক্ষে ছিলেন না, এই কথা কি সত্য? উত্তরে তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি বলবো এ কথা সত্য। তাকে প্রশ্ন করা হয়, গাজী গোলাম মোস্তফার সাথে লেডিস ক্লাবে মেজর ডালিমের অপ্রীতিকর ঘটনার পর সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে কি কোনো কিছু করার চেষ্টা করেছিলেন? উত্তরে তিনি বলেন, যখন গোলমালের খবর আমি জানতে পারি তখন ডালিমের পক্ষ হয়ে বঙ্গবন্ধুর কাছে যাই একটা বিচারের জন্য। বঙ্গবন্ধু আমার উপর রেগে গেলেন। তখন আমি বললাম, বঙ্গবন্ধু, আমি যদি আমার অফিসারদের জন্য না বলি তাহলে কে বলবে? গাজী গোলাম মোস্তফার এই ঘটনা আপনি তদন্ত করে দেখুন। আপনি যদি এই ব্যাপারে সাহায্য চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। যেহেতু ওরা গাজীর বিরুদ্ধে এবং আমিও তাদের পক্ষে, তাই গাজীর বিরুদ্ধেই বলছি। তিনি খুব খুশি হননি। তিনি শুধু বললেন, শফিউল্লাহ, আপনি কি জানেন যে আপনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছেন? আমি বললাম, আমি জানি স্যার, আমি আমার জন্য বলছি না, আমি কথা বলছি আপনার জন্য স্যার। মানুষ আপনাকে সত্য বলেনি। ওই সময় জিয়া এবং সাফাত জামিলও সেখানে উপস্থিত ছিলেন। প্রশ্ন করা হয়, তারপর কি হলো? উত্তরে তিনি বলেন, তারপর আমরা ওখান থেকে কোনো বিচার না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে আসি। পরে দেখা গেল সরকার মেজর ডালিমকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করেন। বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে বাকশালী স্বৈরশাসন কায়েম এবং গণপ্রতিরোধ। কারা ছিলেন মুক্তিযোদ্ধা? ১৯৭১-এর চেতনা, আশা, স্বপ্ন প্রতিটি মুক্তিযোদ্ধার অন্তরে ছিল জ্বলন্ত শিখার মতো। তারা সদ্য স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে অন্যান্য অবদান রাখতে পারতেন। তারা পারতেন হারানো গর্ব এবং সম্মান ফিরিয়ে আনতে পুরো জাতির জন্য, ঠিক একইভাবে যেভাবে তারা স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন হানাদার বাহিনীকে পরাজিত করতে। যে আশা, আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে জান বাজি রেখে একদিন দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বপ্ন আজও বেশিরভাগ মানুষের বুকে তুষারের আগুনের মতোই লাগছে। দেশের মঙ্গলের জন্য সুযোগ পেলে আজও তারা বিশেষ অবদান রাখতে উদ্গ্রীব। তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আবারও জনগণের সাথে সংঘবদ্ধ হয়ে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তারা স্বাধীনতার মতো সার্বিক মুক্তি নিশ্চিত করতে পারেন স্বার্থপর জাতীয় বেঈমানদের পরাজিত করে। গড়ে তুলতে পারেন সত্যিকারের সোনার বাংলাদেশ। জাতিকে ফিরিয়ে দিতে পারেন তাদের হারানো মর্যাদা এবং গৌরব। কারা এই মুক্তিযোদ্ধা? কি ছিল তাদের স্বপ্ন? কি হলো তাদের পরিণাম? তাদের বিরুদ্ধে কি চক্রান্ত করা হয়েছিল স্বাধীনতোত্তর বাংলাদেশে? এই সমস্ত প্রশ্নের জবাব পাঠক চক্রের কাছে তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কিছুটা বিস্তারিত আলোচনা করা হলো। ১৯৭১ সালে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিল তারা সবাই ছিলেন বাংলাদেশের খেটে খাওয়া জনগণ। তাদের সন্তান, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, বিভিন্ন পেশায় নিয়োজিত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ছেলেমেয়েরাই সেদিন দেশকে স্বাধীন করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধে যোগ দেয়। এর পেছনে তাদের কোনো হীন স্বার্থ ছিল না, ছিল একটিমাত্র স্বপ্ন, হানাদারকে কবল থেকে দেশকে স্বাধীন করে প্রতিষ্ঠিত করতে হবে শোষণহীন আত্মমর্যাদাশীল বাংলাদেশ। তাদের এই গভীর দেশপ্রেমী ছিল তাদের ত্যাগের উৎস।
1971 সালে মুক্তিযুদ্ধ তাদের সেই নিঃস্বার্থ ত্যাগ এবং প্রচণ্ড সাহসের ইতিহাস। তাদের সেই বীরত্ব এবং ত্যাগের ফলেই স্বাধীন হলো বাংলাদেশ। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মেহনতি মানুষের ও মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠিত হলো না স্বাধীন বাংলাদেশে। অথচ তখনকার নেতৃত্ব যদি তাদের বিশ্বাস করে, তাদের দুর্বলতা, কার্যক্ষমতা এবং আত্মত্যাগের অঙ্গীকারকে সমাজ পরিবর্তনের সংগ্রামে কাজে লাগাতে চাইতেন, তবে তারা নিশ্চয়ই অতি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। কিন্তু তেমনটি হয়নি। তখনকার সরকার যে শুধু মুক্তিযোদ্ধাদের অবিশ্বাস করেছিল তা নয়, তাদের উপর চালানো হলো নির্যাতনের স্টিম রোলার। একটি সশস্ত্র সংগ্রামের বিজয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ। নবচেতনায় জন্ম নিল একটি জাতি। কিন্তু মাত্র স্বল্প সময়ের ব্যবধানে জাতির ভাগ্যে নেমে এলো চরম বিপর্যয়। দারিদ্র্য, হতাশা, নৈরাশ্য, নীতিহীনতা, আদর্শের পরাজয় এবং মুক্তি সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের উপর অবজ্ঞা এবং লাঞ্ছনা। পৃথিবীর ইতিহাসে মুক্তিকামী মানুষের ত্যাগ, তিতিক্ষা ও রক্তদানের প্রতি এমন অবমাননা এবং অসম্মান বোধ হয় অন্য কোথাও দেখানো হয়নি। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে দেশের সর্বস্তরে জনগণ যুদ্ধ করলেও তবু ঘৃণ্য অতীতই আবারও ফিরে এলো। মানুষের কাম্য জীবন এবং সমাজ ব্যবস্থা কায়েম হলো না। জাতীয় পর্বের বেইমান এবং শোষক দল ক্রমেই দেশের কর্ণধার হয়ে বসল। মুক্তির জন্য যে যুদ্ধ করে তাকেই বলা হয় মুক্তিযোদ্ধা। মুক্তি বলতে শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতা বোঝায় না। মুক্তি বলতে বোঝায় সেই সমস্ত সমাজ যেখানে প্রতিটি মানুষ তার সম্মান নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে আপন গর্বে, দাস কিংবা ভিক্ষুকের মতো নয়। মানুষ তখনই প্রকৃত অর্থে মুক্ত হয় যখন সে তার মেধা, প্রতিভা এবং কর্মক্ষমতা প্রকাশের সমান অধিকার লাভ করে, সুযোগ পায় তার নিজস্ব চিন্তা চেতনা প্রকাশের পর এবং নিজ প্রজ্ঞা ও দক্ষতা কাজে লাগিয়ে তার ভাগ্যের উন্নতি করার। আর্থিক ও সামাজিক অধিকারের বৈষম্য থাকলে মানুষ মুক্ত বলে বিবেচিত হতে পারে না। যে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, দুবেলা ভাত পায় না, সে দেশের মানুষ মুক্ত কিংবা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এই ধরনের উচ্চবাচ্য করা পরিহাস ছাড়া আর কিছুই নয়। অনেকেই বলেন ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি বলি, ভারতীয় বাহিনী কেন, তার সাথে রাশিয়ার সশস্ত্র বাহিনীও যদি যোগ দিত, 19৭১-এর যুদ্ধে তাদের পক্ষে পাকিস্তানকে পরাজিত করা সম্ভব হতো না। কারণ জয় পরাজয় নির্ভর করে জনগণের সমর্থনের উপর। অল্প কিছু লোক এবং গোষ্ঠী ব্যতীত পূর্ব পাকিস্তানের সমগ্র সাধারণ মুক্তি সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিয়েছিল বলে দেশ স্বাধীন হয়। কিন্তু এই জনগণকেই তাদের প্রাপ্য মর্যাদা দেয়নি স্বাধীনতা উত্তর বাংলাদেশ সরকার। মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করার হুকুম মোতাবেক সমস্ত অস্ত্র জমা নেবার পর ২-৩ দিনের নোটিশে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি মুক্তিযোদ্ধার হাতে ৫০ টাকা করে পথ খরচা দিয়ে খোদা হাফেজ জানিয়ে দেয় আওয়ামী লীগ সরকার। সরকার অঙ্গীকার করল মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেওয়া হবে। যারা এই সার্টিফিকেট পাবে তাদের পুনর্বাসনের চেষ্টা করবে সরকার। পরবর্তীকালে এই সার্টিফিকেট সেক্টর কমান্ডারদের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ না করে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসন এবং আওয়ামী লীগের এমপি ও নেতাদের মাধ্যমে বিলি করা হয় তাদের পছন্দের লোকদের মাঝে। যদিও এদের অধিকাংশের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। যুদ্ধাপরাধী এবং দালালদের সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে মাফ করে দেয় আওয়ামী লীগ সরকার। ফলে অনেক রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্যরা নির্ভয়ে বুক ফুলিয়ে সার্টিফিকেট দেখিয়ে মুক্তিযোদ্ধা বনে ঘুরে বেড়াতে থাকে সমাজের সর্বত্র। দেশদ্রোহী এবং স্বাধীনতা বিরোধীদের আওয়ামী সরকার ক্ষমা করেছিল মহত্বের কারণে নয়, বরং অভিন্ন শ্রেণী স্বার্থে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের মদদ হাসিল করে নিজেদের হাত শক্তিশালী করতে। যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল প্রায় ২ লাখ, কিন্তু ১২ থেকে ২০ লাখ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। অর্থাৎ প্রতি ডজন মুক্তিযোদ্ধাদের মাঝে ১১ জনই ভুয়া। অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং স্বাধীনতা বিরোধী দালাল চক্রকে পুনর্বাসিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য কৃতিত্ব এবং স্বীকৃতি পাবার আগেই হারিয়ে যায়। যুদ্ধ শেষ হবার পরপরই মুক্তিযোদ্ধাদের হাত থেকে হাতিয়ার নিয়ে নিলেও সরকার যুদ্ধকালীন সময় ভারতীয় সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে মুজিব বাহিনী গঠন করা হয়েছিল তাদের নিরস্ত্র করা থেকে বিরত থাকে। উপরন্তু আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় ওই বাহিনীর সদস্যরা স্বাধীনতার পরমুহূর্ত থেকে লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, হত্যা, লাইসেন্স পারমিট বাজিতে মেতে ওঠে। ভারতীয় মারোয়ারিদের সাথে হাত মিলিয়ে চোরাচালানেও তারাই লিপ্ত হয়। কালোবাজারি এবং মজুতদারিদের এরাই প্রোটেকশন দিয়ে রাখে। পরিত্যক্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য নিয়ে দলীয় লুটপাটও করা হয় এই বিশেষ বাহিনীর যোগসাজশে। মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দলের সহযোগিতায় যারা সর্বপ্রকার সামাজিক
অসামাজিক কাজ এবং লুটপাট করেছিল, তাদের পাপের বোঝা প্রকৃত মুক্তিযোদ্ধাদের আজও টানতে হচ্ছে। অসংখ্য মুক্তিযোদ্ধাকে বিনা কারণে প্রাণ দিতে হয়েছে স্বাধীন বাংলাদেশে। অনেক মুক্তিযোদ্ধা এখনও বিনা বিচারে কারাবন্দী হয়ে থাকতে হচ্ছে। সরকারের ক্ষমাপ্রাপ্ত লেলিয়ে দেয়া দালালরা ছাড়া পাওয়ার পর মুক্তিযোদ্ধাদের পেছনে লাগে তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। দালালরা সবাই ছিল যার যার নিজ এলাকার প্রভাবশালী ব্যক্তি। স্থানীয় প্রশাসন, থানা ইত্যাদির উপর এদের প্রভাব ছিল অসীম। স্বাধীন দেশের নতুন সরকার প্রশাসনিক কাঠামোর কোনো পরিবর্তন না করায় তাদের প্রভাবেও কোনো তারতম্য ঘটেনি। ফলে মুক্তিযোদ্ধাদের জীবন হয়ে ওঠে সঙ্গীন ও দুর্বিষহ। পৃথিবীর ইতিহাস থেকে দেখা যায়, জাতীয় মুক্তির সংগ্রামের মাধ্যমে যে সমস্ত দেশ এবং জাতি স্বাধীন হয়েছে, ওই সমস্ত সদ্য স্বাধীন দেশে জাতীয় পুনর্গঠন প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধারাই অগ্রণী ভূমিকায় থেকেছেন। নীতি নির্ধারণ করা থেকে নীতি বাস্তবায়ন করার প্রতিটি ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা বিশেষ অবদান রেখেছেন জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু আমাদের বেলায় হলো ঠিক তার বিপরীত। যে চেতনা এবং সংকল্প একটা মুক্তিযুদ্ধের সম্ভাবনাকে বাস্তবায়িত করে তুলে, আমাদের ক্ষেত্রে তার অভাব ছিল গোড়া থেকেই। যুদ্ধের জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। যুদ্ধটা ছিল আমাদের উপর আরোপিত। ৭১-এর ২৫শে মার্চ রাতে পাক বাহিনী আচমকা আক্রমণের আগ পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলগুলো এবং নেতারা সবাই রাজনৈতিক সমাধানের রাস্তায় খুঁজে পাবার চেষ্টা করছিলেন। এর ফলে যে কোনো মুক্তিযুদ্ধ সংগঠনের জন্য অতি প্রয়োজনীয় শর্তাবলী, যথা সশস্ত্র সংগ্রামের জন্য উপযুক্ত নীতি আদর্শ, সংগঠন, সামরিক প্রস্তুতি এবং বিচক্ষণ নেতৃত্ব, এর প্রায় সবকটি ছিল অনুপস্থিত। ফলে যে নেতার নামে সংগ্রাম, তিনি শুরুতেই ধরা দেন শত্রুর হাতে, আর তার সহযোগীরা নিরস্ত্র জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে আশ্রয় নেয় প্রতিবেশী রাষ্ট্রে। প্রথমে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও যে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে উঠেছিল, সেটা ছিল প্রধানত আত্মরক্ষার তাগিদে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে। তবে যারা এই ধরনের প্রতিরোধ গড়ে তোলে, তাদের সাহস এবং সংকল্প ছিল অকৃত্রিম। কিন্তু যুদ্ধটা যে আকস্মিক ছিল এবং সমগ্র জাতিকে সে আকস্মিক ঘটনার সঙ্গে পর্যায়ক্রমে জড়িত হয়ে পড়তে হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। সূত্রহীন এই আকস্মিকতার একটা মহান যুদ্ধকে সার্বিক মুক্তির লক্ষ্যে এগিয়ে নেবার জন্য যে রাজনৈতিক আদর্শের প্রয়োজন, সেই আদর্শ গড়ে ওঠার কোনো সুযোগ আমরা পাইনি। যুদ্ধের নেতৃত্ব যারা কবজা করে নেয়, তাদেরও এটা কাম্য ছিল না। দেশের আপামর জনসাধারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক নিপীড়নের বিরোধিতা করার জন্যই আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু জনগণের সেই আশা পূরণ করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল না, কারণ সেটা হতো তাদের শ্রেণী স্বার্থের পরিপন্থী। মুক্তিযুদ্ধের চেতনা প্রতারণার শিকারে পরিণত হয় মূলত এই কারণেই। কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যুদ্ধের সহায়তা করেছেন, তারা লক্ষ্যহীন ছিলেন না। মুক্তিযুদ্ধ যারা করেছেন, তাদের বিপুল অংশই ছিলেন অরাজনৈতিক ব্যক্তি। নিঃস্বার্থ দেশপ্রেম, মা বোন এবং দেশবাসীর লাঞ্ছনার প্রতিশোধের আকাঙ্ক্ষায় তাদের উদ্বুদ্ধ করেছিল যুদ্ধে যোগ দিতে। অবশ্য আত্মরক্ষার তাগিদেও অনেকে যুদ্ধে যোগ দিতে বাধ্য হয়েছিলেন, তবে বেশিরভাগ লোকই স্বেচ্ছায় আত্মত্যাগের মহৎ মনোভাব নিয়ে এগিয়ে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন করা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার কিশোর যুবক বিচ্ছিন্নভাবে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে, প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যুদ্ধে করে বিভিন্ন সেক্টরে। অন্যদিকে আওয়ামী লীগ এবং তার দোসররা তাদের কর্মীদের নিয়ে ভারতের সহায়তায় নিজেদের নিজস্ব বাহিনী গঠন করে তাদের যুদ্ধক্ষেত্রে না পাঠিয়ে অতি সযত্নে সংরক্ষিত রাখে স্বাধীনতা উত্তরকালে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। প্রকৃতপক্ষে ৯ মাসের আগাগোড়া যারা যুদ্ধ করেছে, তাদের অধিকাংশই ছিল অরাজনৈতিক সাধারণ ঘরের ছেলেমেয়ে। তারা ছিল সরল মনা, তাই যুদ্ধ শেষে বিনা দ্বিধায় তারা তাদের অস্ত্র জমা দিয়ে দেয়। স্বাধীন বাংলাদেশে অস্ত্রের দাপট, পারমিটবাজি, লুটতরাজ, হাইজ্যাক, গুম, খুন, ধর্ষণ ও অন্যান্য দুষ্কর্মে এসব নিবেদিত প্রাণত্যাগী মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ছিল খুবই সামান্য। রাজনৈতিক চেতনার অভাবে শক্তি থাকা সত্ত্বেও এরা সংগঠিত হতে পারেনি। বাংলাদেশের বিশাল জনসমুদ্র থেকে এরা এসে আবারও জনসমুদ্রে মিশে যান। সদ্য স্বাধীন বাংলাদেশে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে সুষম আর্থসামাজিক ব্যবস্থা কায়েম করার মতো শক্তি তাদের ছিল। এটা আঁচ করতে পেরেই আওয়ামী লীগ সরকার শঙ্কিত হয়ে পড়ে এবং দেশে ফিরে প্রথমে মুক্তিযোদ্ধাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। একই সাথে সুখী ভবিষ্যতের কথা বলে তাদেরকে ভাওতা দেয়। এভাবে মুক্তিযোদ্ধাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। 16 ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের মাধ্যমে মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেই সঙ্গে সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের সমাজে সসম্মানে পুনর্বাসনের উদ্দেশ্যে 1972 সালের 13 ফেব্রুয়ারি ঢাকা ইস্কাটন লেডিস ক্লাবে মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠিত হয়।
এই সংসদের আহ্বানে দ্রুত দেশের প্রতিটি থানায় এবং ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন গড়ে ওঠে। 15 সেপ্টেম্বর 1972 সালে এই সংগঠনের প্রথম কাউন্সিল অধিবেশন হয় এবং ওই অধিবেশনে একটি গঠনতন্ত্র এবং জাতীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। এই কমিটির লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশের তৎকালীন গণবিরোধী এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বৈরী মনোভাব সম্পন্ন সরকার এবং ধোঁকাবাজি রাজনীতির হাতছানি মারাত্মকভাবে অন্তরায় হয়ে দাঁড়ায়। সরকারের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে কয়েকজন কাউন্সিল সদস্য সরকারি প্ররোচনায় সংসদের গঠনতন্ত্রকে সম্পূর্ণ উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগ সরকারের লেজুরে পরিণত করার উদ্যোগ নেয়। জাতীয় নির্বাহী পরিষদের আয়ুষ্কাল শেষ হওয়া সত্ত্বেও নতুন নির্বাচনের বিধানকে আমলে না নিয়ে 1975 সালের 28 ফেব্রুয়ারি ওই চক্র এক কোরাম সভায় গণতন্ত্রকে উপেক্ষা করে বৈধ জাতীয় নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন একটি কমিটি গঠন করেন। এই কমিটি পরে 1975 সালের মার্চ মাসের এক সভায় জনধিকৃত বাকশালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদের যোগদানের কথা ঘোষণা করে। সংসদের আদর্শ জলাঞ্জলি দিয়ে সংসদের গঠনতন্ত্রের অবমাননার দায়ে জনাব নঈম জাহাঙ্গীর এবং কয়েকজন মুক্তিযোদ্ধা 75 মার্চ মাসে ঢাকার মুন্সিফ কোর্টে ওই অবৈধ পরিষদ গঠনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে অসীম সাহসিকতার পরিচয় দেন। কোর্ট ইনজাংশন জারি করে অবৈধ পরিষদের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ বন্ধ করে দেয়। ফলে সংসদ বাকশালের রাহুগ্রাস থেকে সাময়িকভাবে বেঁচে যায়। ইনজাংশন জারি করা হলেও কোর্ট সরকারের রোষ এড়াবার জন্য তাৎক্ষণিকভাবে মামলার রায় প্রদান স্থগিত রাখে। এই ঐক্য প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। স্বৈরাচারী একনায়কের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয়তাবাদী এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ঐক্য ছিল অপরিহার্য, কিন্তু অনেক চেষ্টায়ও সেই ঐক্য অর্জন করা সম্ভব হয়নি। সরকারি দল এবং তাদের পেটোয়া বাহিনী নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলগুলো তাদের সাধ্যমতো প্রতিরোধ করে তোলার চেষ্টা করছে। সর্বহারা পার্টি এবং জাসদের কর্মীরাই সরকার বিরোধিতায় মারাত্মকভাবে তৎপর। অন্যদিকে বামপন্থী রাজনৈতিক দলগুলো এবং প্রগতিশীল সংগঠনগুলো তাদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী সরকারের নির্যাতনের বিরুদ্ধে লড়ছে। জনগণ সাধারণভাবে আওয়ামী ঐক্যজোটের বিরুদ্ধে। ঐক্যজোটে স্বৈরাচারী নির্যাতনে জীবন এবং জীবিকার তাগিদে সবাই দিশেহারা। জাসদ, ন্যাশনাল আওয়ামী পার্টি, লেনিনবাদী কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, জাতীয় লীগ ইত্যাদি দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং তাদের গোপন সংগঠনগুলোর মাধ্যমে সরকারের বিরুদ্ধে লড়ছে। তাদের মধ্যে সরকার বিরোধিতার ব্যাপারে কয়েকটি বিষয়ে ঐক্যমত রয়েছে। জনগণও আজ পিছিয়ে নেই, তারাও আজ আওয়ামী লীগ এবং তার দোসরদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। কিন্তু এরপরও কোন একটি দলের পক্ষে পর্যাপ্ত পরিমাণে শক্তি এবং প্রভাব বিস্তার করা সম্ভব হচ্ছে না। সরকারি নিষ্পেষণের কারণে জনগণ কোনো বিশেষ রাজনৈতিক দলের পেছনে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তারা এটাও লক্ষ্য করছে যে বিরোধী দলগুলো মোটামুটিভাবে সরকার বিরোধী একই রকমের বক্তব্য রাখছে, একইভাবে সরকারের বিরোধিতা করছে, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে না। দলগুলোর মধ্যে তেমন একটা মৌলিক পার্থক্য না থাকায় এবং তাদের বক্তব্য ও মতামতের মধ্যে মৌলিক সাদৃশ্য দেখতে পাওয়ায় তারা চাইছিল সব বিরোধী দল এবং সংগঠনগুলো ঐক্যবদ্ধ হোক। এই ব্যাপারে কিছু নির্দলীয় রাজনৈতিকভাবে সচেতন দেশপ্রেমিক ব্যক্তি নিজেরা উদ্যোগ নিয়েছিল ওই ধরনের একটা ঐক্য প্রচেষ্টার। লেখকেরও এই ব্যাপারে সক্রিয় ভূমিকা ছিল। বিরোধী দলগুলোর কোনোটাই সরকারের নির্যাতন এবং দমন নীতির মুখে এককভাবে দাঁড়াতে পারবে না, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না। গণ আন্দোলন এবং সরকার বিরোধী সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে পর্যায়ক্রমে, এই ব্যাপারেও ঐক্যমত ছিল। এই দুটো মূল বিষয় ছিল ঐক্য প্রচেষ্টার ভিত্তি। বর্তমান পরিস্থিতিতে এবং আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ হতে না পারলে কারো পক্ষেই শক্তি বৃদ্ধি করা সম্ভব হবে না, বরং দলগুলোর বিলুপ্তি ঘটারই সমূহ সম্ভাবনা রয়েছে। এই বিষয়টিও পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাছাড়া সরকার যেভাবে দেশে প্রকাশ্য রাজনীতির পরিধি ক্রমান্বয়ে সংকুচিত করে আনছে, তাতে করে অচিরেই আগামীতে দেশে একদলীয় শাসনই প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী সরকার বিরোধীরা কিছু করতে গেলে তাতে শক্তি ক্ষয় ঘটবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। গোপনে বৈঠকের পর বৈঠক চলল। আলোচনাকালে বোঝা গেল ঐক্যের পক্ষে যারা, তারা শীর্ষ নেতাদের জন্য তেমনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছিলেন না। সার কথা বুঝতে পারা যাচ্ছিল ঐক্যর পথে মূল বাধা নেতারা। আবিষ্কার করতে পারলাম এর কারণও রয়েছে অনেক। নেতৃত্বের কোন্দল, অতীতের তিক্ততা, অবিশ্বাস, নেতাদের বিভিন্ন দুর্বলতা এবং নীতিগত ভুলের জন্য অতীতের ব্যর্থতা। এসব জটিল সমস্যাগুলোর ঊর্ধ্বে ওঠার মতো মানসিকতা তাদের মাঝে নেই। তার উপর ঐক্যের ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা দেখা দিল ঐক্য প্রতিষ্ঠিত হলে নেতৃত্বের কোন পদে কে থাকবেন সেই প্রশ্নটিতে। নেতাদের সবাই যার যার হাতে 3.5 হাত, সবাই নিজেকে সবচেয়ে উপযুক্ত বলেই মনে করছেন। এই ধরনের মনোভাব এবং পরিস্থিতিতে কোনো ঐক্য গড়ে তোলা অসম্ভবই নয়, অবাস্তবও বটে। তাই আমরা সেই উদ্যোগ থেকে সরে দাঁড়াবো ভেবেছিলাম একসময়।
কিন্তু পরে সিদ্ধান্ত হলো ভেঙে পড়লে চলবে না, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। সব নেতাদের মধ্যে পারস্পরিক বিভেদ থাকলেও তাদের প্রত্যেককে আমাদের আন্তরিকভাবে তারিফ করেছিলাম। পরিশেষে আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। ইতিমধ্যে একদিন কর্নেল আকবর এসে বললেন যে এদের নিয়ে কোনো ঐক্য গড়ে তোলা কিছুতেই সম্ভব নয় বলে তিনি কাজী জাফর, মেনন এবং রনও সিদ্ধান্ত নিয়েছেন একটি নতুন রাজনৈতিক দল গঠন করার। এই দলে আমাকে একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদানের প্রস্তাব দিলেন তিনি। জবাবে আমি বলেছিলাম, এত তাড়াতাড়ি হতাশ হলে তো চলবে না, ঐক্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যেখানে পুরো দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারলে তাদের অস্তিত্বই বজিয়ে রাখতে পারবে না বলে মনে হচ্ছে, সেখানে আরেকটি নতুন দল করে লাভটা কি হবে? এরপর আপনারা দল করতে চান ভালো কথা, তবে আমার জন্য এই মুহূর্তে নির্দলীয় থাকাটি উচিত হবে বলে মনে করি। আপনাদের দলে যোগ না দিলেও সময় মতো আমরা সবাই একত্রিত হব কোনো বৃহত্তর স্বার্থে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এর অল্প কয়েকদিন পরেই ইউনাইটেড পিপলস পার্টি আত্মপ্রকাশ করে। কর্নেল আকবর সেই পার্টিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। এরপরও আমাদের যোগাযোগ অবিচ্ছিন্ন থাকে। সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে হলো শেখ ভাতৃদ্বয়ের। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে। 1974 সালের দুর্ভিক্ষের পর একদিন শেখ কামাল এবং শেখ রেহানা সত্যিই এলো আমাদের মালিবাগের বাসায় বিয়ের নিমন্ত্রণ জানাতে। দুই ভাইয়ের একই সাথে বিয়ে। শেখ জামাল ইতিমধ্যে যুগোস্লেভিয়া গিয়েছিল সামরিক প্রশিক্ষণ নিতে, কিন্তু ওখানকার পরিবেশ ভালো না লাগায় পরে কিছুদিন স্যানহার্টসে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে কমিশন অফিসার হিসেবে যোগ দিয়েছে জেনারেল শফিউল্লার নিজস্ব ইউনিট 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। কিছুটা নিয়ম বহির্ভূতভাবেই বিয়ে হয়েছিল নতুন গণভবনে। বিশাল আয়োজন, অগণিত অতিথির ভিড়, মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয়েছে বিয়েতে। বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল। বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হলো প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পরে বিয়ের খবর। একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত, অনাহার ক্লিষ্ট, হাড্ডিসার মুমূর্ষ মানুষ নামী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর। 1972-এর কোন এক বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছা প্রকাশ করেছিলেন কবে যে বাংলাদেশে মেয়েরা স্বর্ণালঙ্কার বাদ দিয়ে বেলি ফুলের মালা পরে বিয়ে করবে। তার এই খায়েশটাও বেশ ফলাও করে বেরিয়েছিল খবরের কাগজগুলোতে। কিন্তু রাজনীতিবিদদের কথা আর কাজের মধ্যে কত তফাৎ। বিয়ের ব্যাপারটা হয়তোবা ছোট, কিন্তু এই বিষয়টি বেশ আলোচিত হয়েছিল সব মহলেই। ঢাকার তদানীন্তন পুলিশ সুপার মাহবুব সরল বিশ্বাসে বন্ধু হিসেবে আমাকে হুঁশিয়ার করে দিয়েছিল এবং বলেছিল সিরাজ শিকদার খুব শীঘ্রই ধরা পড়বে। 1974 সালের শেষের দিকে আমার ছোট ভাই স্বপনের বিয়ে ঠিক হলো আমার ফুফাতো বোন গ্রুপ ক্যাপ্টেন কামাল উদ্দিনের কন্যা মুন্নির সাথে। এয়ারফোর্সের মেসে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে এসপি মাহবুব এক ফাঁকে আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে বলল, ডালিম, বন্ধু হিসেবে একটা কথা বলছি, কিছু মনে করিস না। ওর কথার ধরন দেখে বললাম, ভনিতা ছেড়ে আসল ব্যাপারটা কি বলে ফেলতো। বলল, দেখ, আমি চাই না তোর কোনো বিপদ হোক, বন্ধু হিসেবে তোকে সাবধান হতে অনুরোধ করছি, প্লিজ বি কেয়ারফুল। কিছুদিনের মধ্যেই সিরাজ শিকদার ধরা পড়বে। দিস ইজ সার্টিন, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। হোয়াট ইজ বদারিং মি ইজ দ্যাট ডিউরিং ইন্টারোগেশন অফ ওয়ান অফ হিজ ক্লোজ অ্যাসোসিয়েট, your name has also come up. This is certain, but I don't care about it. What is bothering me is that during interrogation of one of his associates, your name has also come up. তার এক ক্লোজ কমরেড এর নোটবুকে তোর নাম পাওয়া গেছে। আমি বললাম, কারণ নোটবুকে আমার নাম পাওয়া গেলে আমি কি করতে পারি? বলল, ওয়েল, ইউ আর ম্যাচুয়ার্ড এনাফ। আমি বলছি, প্লিজ be very, very careful about your movements and be cautious about the people you meet. That is what is needed. I am pretty serious. Do you understand? আমাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে একজন বেয়ারা এসে জানালো খাবার দেওয়া হয়েছে। দুজনেই খাবার টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাচ্ছিলাম আর মাহবুবের কথাগুলোর বিষয়ে ভাবছিলাম। যতটুকু সম্ভব স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেছে মাহবুব, আরও সতর্কভাবে চলাফেরা করতে হবে আমাকে। সরকারের বিশেষ মহলে সুনজরে পড়ে গেছি, অতএব সাবধান, খুব সাবধান হতে হবে আমাকে। খুব শীঘ্রই ধরা পড়বে সিরাজ শিকদার। এই কথাটা এত জোর দিয়ে কি করে বলতে পারলো মাহবুব? তবে সরকার নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে, যে ফাঁদ বুঝতে না পেরে সিরাজ শিকদার ধরা পড়বে। নিশ্চয়ই তাই। তা না হলে মাহবুবের মতো লোক এত দৃঢ়তার সাথে কথাটা বলতো না। সংবাদটা যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে হবে। সাবধানের মার নেই। পরদিনই খবরটা জায়গা মতো পৌঁছে দিয়ে সাবধান করে দেওয়া হয়েছিল। জবাব পাওয়া গিয়েছিল তেমন কোনো আশঙ্কার কারণ নেই। মতিঝিল বাণিজ্যিক এলাকায় টয়েন বে সার্কুলার রোডের উপর আমাদের SAS ইন্টারন্যাশনাল অফিস।
ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিত্য নানা ধরনের লোক আসা যাওয়া করছে। বিভিন্ন ধরনের লোকজন আসতো আমাদের অফিসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসতো জনতার স্রোতে মিশে। সে অবস্থায় কোনো রাজনৈতিক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়াটা বিচিত্র কিছু নয়, কিন্তু যেটা ভাবনার বিষয় সেটা হলো সর্বহারা পার্টির গুরুত্বপূর্ণ এক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়া গেছে। সেটাই আশঙ্কার বিষয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আমার যোগাযোগ রয়েছে, সে বিষয়ে মাহবুব কিছুই বলল না। তবে কি বুঝে নিতে হবে সর্বহারা দলের সদস্যদের সাথে আমিও সরকারের প্রায়োরিটি টার্গেটে পরিণত হয়েছি? বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো। সবাই মতামত প্রকাশ করলো মাহবুবের ইঙ্গিতকে হালকাভাবে দেখা ঠিক হবে না। উপযুক্ত নিরাপত্তার স্বার্থে আমাকে চলাফেরা করতে হবে, তবে জীবনের স্বাভাবিকতাও বজিয়ে রাখতে হবে, যেন অস্বাভাবিক আচরণ সরকারি মহলকে আরও সন্দিহান করে তুলবে। চাকরিচ্যুত হওয়ার পরও জনাব তাজউদ্দিন আমাদের সাথে যোগাযোগ রাখার ইচ্ছা প্রকাশ করেন। যদিও তাজউদ্দিন আমাদের নীতিসমূহ আমরা যুদ্ধকালীন সময় সমর্থন করিনি, তবুও তার কিছু ব্যক্তিগত গুণাবলীর জন্য আমরা তাকে সম্মান করতাম। তার চাকরিচ্যুতির খবর জানা মাত্র আমি সেদিন সন্ধ্যায় তার সরকারি বাসভবনে দেখা করতে চাই। তিনি বাড়ি ছেড়ে দেবার জন্য গোছগাছ করছিলেন। বাড়ির লনে বসে আলাপ হলো। আলাপ শেষে বেরিয়ে আসছিলাম, ঠিক তখনই তিনি হঠাৎ করে জানতে চাইলেন ভবিষ্যতে যোগাযোগ করার ইচ্ছা প্রকাশ করলে আমি তার সাথে দেখা করব কিনা। জবাবে বলেছিলাম আমি তরফ থেকে কোনো বাধা নেই। ঠিক হলো, যোগাযোগ হবে গোপনে। একদিন অফিসে বসে আছি, হঠাৎ আমার চাচা শ্বশুর জনাব সিরাজুল ইসলাম চৌধুরী, প্রখ্যাত বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এবং পাকিস্তান আমলে দৈনিক পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ টুডের মালিক, তিনি এসে হাজির। অপ্রত্যাশিতভাবে তাকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে তাকে বসতে দিয়ে জিজ্ঞেস করলাম, কাকু আপনি হঠাৎ কি মনে করে? খবর দিলেই তো পারতেন, আমি নিজে গিয়ে দেখা করে আসতাম। উনি বললেন, বিশেষ প্রয়োজনে এসেছি। তাজউদ্দিন তোমার সাথে জরুরিভাবে দেখা করতে চায়। সম্পর্কের কাকু এবং তাজউদ্দিন সাহেব ভাইরা ভাই। বললাম, কোথায়? বললেন, তাঁতিবাজারে। লাঞ্চের পর আগামীকাল আমি আর নূর আসবো। তিনি চলে গেলেন। পরদিন সময় মতো গিয়ে পৌঁছাতেই দেখি জনাব তাজউদ্দিন অপেক্ষা করছেন। আমরা দুজনেই তার বিশেষ পরিচিত। দোতলার একটি নিভৃত কক্ষে আমাদের বৈঠকে শুরু হলো কুশলাদি বিনিময়ের পর। দেশের অবস্থা সম্পর্কে কি মনে করছেন প্রশ্ন করলেন তিনি। যে দেশ বানিয়েছেন তার সম্পর্কে ভাবনার কি কোনো অন্ত থাকে? দেশ তো আপনারাই স্বাধীন করেছেন, তাই কি? আমরা তো এভাবে স্বাধীন করতে চাইনি, সেটা আপনার চেয়ে আরও বেশি জানার কথা কারো নয়। চুপ করেছিলেন তিনি। আমি বললাম, তাজউদ্দিন সাহেব, ৭১-এ আমাদের যুক্তিগুলোর সত্যতাই কি ক্রমান্বয়ে বাংলাদেশের সত্য পরিণত হচ্ছে না? যা অতীত নিয়ে আলোচনা না করে বলেন কেন ডেকে পাঠিয়েছেন? সরাসরি তাকে প্রশ্ন করলাম। উনি বললেন, দেশটাকে বাঁচাতে হবে। আমি বললাম, অবশ্যই, তবে কি করে? বললেন, জনগণের মুক্তি আনা সম্ভব সমাজতন্ত্রের মাধ্যমেই। আমি বললাম, এ বিষয়ে বিতর্ক রয়েছে। সারা জীবন আপনারা বর্জুয়া রাজনীতি করে এসে এখন সমাজতন্ত্র করবেন, সেটা কি করে সম্ভব? আর জনগণই তা বিশ্বাস করবে কেন? আওয়ামী লীগ তো একটা বর্জুয়া সংগঠন। শেখ মুজিব কেন? কেউই এই দলের মাধ্যমে প্রকৃত সমাজতন্ত্র স্থাপন করতে পারবে না। আপনিও এই সত্য এতদিনে নিশ্চয় অনুধাবন করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের জনগণের সম্মুখে সমাজতন্ত্রের নামে আপনারা যে বিভীষিকা তুলে ধরেছেন, তাতে আগামী 50 বছরেও সমাজতন্ত্রের কথা শুনলে এদেশের লোক আঁতকে উঠবে। তাছাড়া গ্রামে গঞ্জে সাধারণভাবে যে ঘুরে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে বলবো, আমাদের জনগণ সাম্প্রদায়িক নয়, এটা ঠিক, তবে তারা সমভাবেই ধর্মভীরু। আপনারা আপনাদের রাষ্ট্রীয় চার নীতির কোনোটি গ্রহণযোগ্য করে তুলতে পারেননি আপামর জনসাধারণের কাছে। বাংলাদেশ বলতে ঢাকা, চিটাগাং বোঝাচ্ছি না, বোঝাচ্ছি 64,000 গ্রাম, যেখানে বাস করে 95% লোকজন। সমাজতন্ত্রের তত্ত্ব এদেশের গণমানুষের কতটুকু উপকার করবে তা জানি না, তবে অল্প বিদ্যায় যতটুকু বুঝি এদেশের লোকজনকে নজর আন্দাজ করার কোনো অবকাশ নেই। উপর থেকে তাদের উপর জোর করে কোনো কিছুই চাপিয়ে দেওয়া সম্ভব নয়। তাছাড়া মানুষ রক্তমাংসের গড়া, তার জৈবিক এবং বাজার চাহিদার পাশাপাশি মনের এবং আত্মিক চাহিদাও রয়েছে। মানুষ মেশিন নয়। এই সত্য বাদ দিয়ে কিছু করলে সেটা হবে নেহায়েত ক্ষণস্থায়ী। থাক, তা আপনি বলুন, আপনার রাজনৈতিক পরিকল্পনা কি? আপনি একজন সুশিক্ষিত ব্যক্তি। আপনার রাজনৈতিক দর্শনের সাথে একমত না হলেও এতটুকু আস্থা রাখতে পারেন, আমরা আপনাকে একজন ভালো মানুষ বলেই মনে করি। আরেকটা কথা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত আমাদের জন্য যদি কিছু করে থাকে তবে সেটা তার স্বার্থেই সে করেছে। তবুও আমরা তাকে কৃতজ্ঞতা জানাবো জাতি হিসেবে। কিন্তু ভারত এবং সোভিয়েত ইউনিয়ন কি করে আমাদের সহায়ক শক্তি হতে পারে? সেটা তো তাদের নিজস্ব স্বার্থের পরিপন্থী। এদের প্রতি আপনি দুর্বল, এ কথা সবাই জানে। এই ব্যাপারে আপনার কাছ থেকে আপনার অভিমত আমরা জানতে চাই। আর সমাজতন্ত্রের দর্শন অনুযায়ী এটা কায়েম করা যায় শুধুমাত্র সর্বহারা দলের নেতৃত্বে। আপনার দল কোনটি সেটাও আমাদের জানা দরকার। গম্ভীরভাবে আমার বক্তব্য শুনে যাচ্ছিলেন জনাব তাজউদ্দিন। রাজনীতি নিয়ে এটাই ছিল আমাদের প্রথম বিশদ আলোচনা। উনি বললেন, রাজনৈতিকভাবে আপনারা সবাই কি এতটাই সচেতন?
বললাম, সবাই বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা জানি না, তবে সেনাবাহিনীর একটা বৃহৎ অংশ রাজনৈতিকভাবে অবশ্যই সচেতন। বললেন, খুব খুশি হলাম জেনে। আই ক্যান সি সাম সিলভার লিনিং ওভার দ্য ডার্ক ক্লাউডস। সমাজতন্ত্রের নীতিতে আমি খুব বিশ্বাসী, তবে সমাজতন্ত্রের বাস্তবায়ন পদ্ধতি সব দেশেই সে দেশের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে বের করতে হয়। ভারত একটি সমাজতান্ত্রিক দেশ। তাদের দেশের অর্থনীতি সমাজতন্ত্রের যে প্রভাব রয়েছে সেটা অবশ্যই সোভিয়েত মডেলের নয়। গণতান্ত্রিক নীতিতে বিশ্বাসী দেশ ভারত নীতিগতভাবে আমাদের জাতীয় মুক্তি সংগ্রামে সাহায্য করেছে এবং সোভিয়েত ইউনিয়নের বেলায়ও এই কথাই বলা চলে। সারা পৃথিবীতে বিভিন্ন দেশের মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে সোভিয়েত ইউনিয়ন সব রকম সাহায্যই করে চলেছে। রুশ বিরোধিতার মূল কাজই করেছে সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদী শক্তি। তাদের এই চক্রান্ত কি দেশের জন্য কোনো মঙ্গল আনবে? আমি বললাম, দেখুন স্যার, আমি সে সময় সমস্ত মানুষের মনোভাবকে আপনাকে জানিয়েছি। যারা সাম্প্রদায়িক সাম্রাজ্যবাদী শক্তি এই দুটো শব্দ ঠিকমতো উচ্চারণও করতে পারে না, বোঝা তো দূরের কথা। এই সমস্ত আলোচনা তো শহুরে তথাকথিত বুদ্ধিজীবীদের মাঝে সীমিত। তারা জনগণের 1 কিংবা 2% নন। আমরা মনে করি ভারত প্রকৃত অর্থে গণতান্ত্রিক দেশ নয়। গণতন্ত্রের নামাবলী গায়ে জড়িয়ে সেখানে গত 25 বছর ধরে চলছে এক পার্টির তথা এক পরিবারের শাসন। শ্রীমতী ইন্দিরা গান্ধী অখণ্ড ভারত নীতির বাস্তবায়নের জন্য পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার পূর্ণ সুযোগ গ্রহণ করেছেন। অনেকেই তাকে সমর্থন করছেন, কিন্তু আজ কিছুতেই বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ হিসেবে ভায়াবল হয়ে উঠুক ভারতের কেন্দ্রীয় সরকার কোনো মতেই সেটা সমর্থন করতে পারে না। পরবর্তীতে তারা চেষ্টা করবে আমাদের অর্থনীতিকে ভারতের অর্থনীতির সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমাদের উপর তাদের রাজনৈতিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে। মানে আমাদের অবস্থা হতে হবে ভুটান বা সিকিমের মতো। এতে করে ভারতের অভ্যন্তরে কেন্দ্রীয় শোষণের বিরুদ্ধে বিভিন্ন অঞ্চলে যে সমস্ত জাতীয়তাবাদী আন্দোলন অঙ্গার আজ জ্বলে উঠেছে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যাবে যে স্বাধীনতা সত্তা হিসেবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে উপমহাদেশের কোনো জাতির পক্ষে আজ স্বতন্ত্রভাবে বেঁচে থাকা সম্ভবপর নয়। ভারতের আজ্ঞাধীন হয়ে বেঁচে থাকতে হবে তাদের। বাংলাদেশকে সব ব্যাপারে তাদের উপর নির্ভরশীল করে তুলতে পারলে ওই সমস্ত জাতীয়তাবাদী আন্দোলনে ভাটা পড়বে। আর আমরা যদি স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াতে সক্ষম হই, তবে সেই সমস্ত জাতীয়তাবাদী সংগ্রামের আঙ্গার দাওয়ানলে পরিণত হয়ে ভারতকে টুকরো টুকরো করে ফেলবে অল্প সময়ের মধ্যেই। অখণ্ড ভারতের স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে, যেখানে বিভিন্ন অঞ্চলগুলো আজ ভারতীয় কেন্দ্রীয় দুঃশাসনের নিষ্পেষণে জর্জরিত। সেখানে তাদের অঙ্গরাজ্যে পরিণত হলে আমাদের অবস্থা কী হবে? বরং অধুনাকালে ঔপনিবেশিক শক্তি দ্বারা তৈরি আজকের ভারত যদি সনাতন রূপ পরিগ্রহ করে তবেই আমাদের লাভ। শুধু আমাদেরই নয়, ভূখণ্ডের বিভিন্ন জাতিসত্তারই লাভ। বহিঃশক্তি শোষণ টিকিয়ে রাখার জন্য উপমহাদেশের স্বাধীন রাজ্যগুলোকে একত্রিত করে অখণ্ড ভারত সৃষ্টি করার ফলে আজ বিকশিত হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনগুলো। এই দ্বন্দ্বের অবসানের মাধ্যমে একমাত্র সম্ভব এই অঞ্চলে সত্যিকারের স্থিতিশীলতা অর্জন করা। এর কোনো বিকল্প নেই। ভারত একটি বহুজাতিক দেশ, সেটাই বাস্তবতা। আমার বক্তব্য শুনে জনাব তাজউদ্দিন বলেন, ভবিষ্যতে এই বিষয়ে আরও আলোচনা হওয়া প্রয়োজন। তার রাজনৈতিক দল হিসেবে জাসদের প্রতি ইঙ্গিত করলেন তিনি। জবাবে আমি বলেছিলাম, জাসদ অবশ্যই আজ সরকার বিরোধী সংগ্রামে একটা অগ্রণী ভূমিকা রাখছে। তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথাও বলছে, কিন্তু আওয়ামী লীগ থেকে হঠাৎ বেরিয়ে আসা এই দল সৃষ্টিকারীরা সত্যি কি সমাজতন্ত্রী? তাদের নেতৃত্বের প্রায় সবারই আগমন ঘটেছে বুর্জোয়া কিংবা পেটি বুর্জোয়া শ্রেণী থেকে। কতটুকু তারা নিজেদের ডিক্লাস করতে সক্ষম হয়েছে কিংবা পারবে সেটা ভবিষ্যতে বলতে পারবে। ঠিক এই মুহূর্তে জাসদকে একটি সর্বহারা দল হিসেবে চিহ্নিত করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এভাবেই সেদিন বৈঠক শেষ হয়। ভবিষ্যতে আবারও আলোচনায় বসবো ঠিক করে আমরা বেরিয়ে এসেছিলাম। তত্ত্বগত দিক থেকে জাসদের নেতৃবৃন্দের একটি অংশ সোভিয়েত ইউনিয়নকে একটি সমাজতান্ত্রিক দেশ এবং ভারতকে একটি গণতান্ত্রিক দেশ বলে মনে করত। তাদের ধারণা অনেকটা তাজউদ্দিনের মতোই, মানে রুশ এবং ভারত বাংলাদেশের গণমুক্তি এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক শক্তি। কিন্তু জাসদের সাধারণ সদস্যদের বৃহৎ অংশই ছিলেন ভারত বিরোধী। পরবর্তীকালে জাসদের অবক্ষয়ের জন্য অন্যান্য কারণের সাথে এই দ্বন্দ্বটিকেও একটি প্রধান কারণ বলে চিহ্নিত করা চলে। নেতৃবৃন্দের মধ্যেও ভারত নীতি নিয়ে দ্বিমত ছিল, সেটাও আমরা জানতাম। সেদিনের জাসদের সাথে জনাব তাজউদ্দিনের সম্পর্কের কথা জেনে আমাদের মনে একটি প্রশ্ন বিশেষভাবে দেখা দেয়, তবে কি জাসদ সত্যি ভারতের বি টিম? তাই যদি না হবে, তবে কোন যুক্তিতে জাসদ জনাব তাজউদ্দিনের নেতৃত্ব মেনে নেবে? এই প্রশ্নের জবাব খুঁজে পেতে হবে। নারায়ণগঞ্জের কর্নেল তাহেরের ওখানে গিয়ে উপস্থিত হলাম একদিন। তার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করার ফাঁকে জেনে নেবার চেষ্টা করলাম জনাব তাজউদ্দিনের সাথে জাসদের সম্পর্ক কি। তিনি ব্যক্তিগতভাবে জানালেন যে জনাব তাজউদ্দিনের সাথে জাসদের কোনো সম্পর্ক নেই। এতে ঘটনা হয়ে উঠল আরও ঘোলাটে।
হয়তো কর্নেল তাহির এই সম্পর্কে কিছুই জানেন না, কিংবা জাসদের হাইকমান্ডের সাথে কোনো গোপন বিশেষ মাধ্যমের সাহায্যে জনাব তাজউদ্দিন যোগাযোগ রক্ষা করে চলছেন, যা জাসদ নেতৃবর্গের অনেকের কাছ থেকেই গোপন রাখা হয়েছে। আমাদেরই আরেকজন জাসদের জনাব শাহজাহানের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা রাখা হয়েছিল। জনাব শাহজাহানও একই বক্তব্য দিয়েছিলেন, জাসদের সাথে জনাব তাজউদ্দিনের পার্টিগত কোনো সম্পর্ক নেই। কয়েকদিন পর জনাব তাজউদ্দিনের সাথে আমাদের দ্বিতীয় বৈঠক হয়। সে বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। আমি গত বৈঠকের জের ধরে টেনেছিলাম, বাংলাদেশের 3টি জিনিস ভারত কখনো মেনে নিতে পারবে না। 1, বাংলাদেশের স্বাধীন অর্থনীতি গড়ে উঠুক। 2, বাংলাদেশে একটি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক। 3, পূর্ব এবং পশ্চিম বাংলা এক হয়ে একটা ভিন্ন রাষ্ট্রের সৃষ্টি হোক। এই ব্যাপারে তাদের মতামত জানতে চাইলে তাজউদ্দিন বলেন, ভারত উপমহাদেশের তুলনামূলকভাবে একটি পরাশক্তি। এই সত্যকে পরিহার করলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। আমাদের বেঁচে থাকার জন্যই ভারতের সাথে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক বজিয়ে চলতে হবে। উদাহরণস্বরূপ তিনি নেপালকে তুলে ধরেছিলেন, বলেছিলেন নেপালের সাথে অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের সম্পর্ক অনেক গভীর। বহুলাংশে নেপাল অর্থনৈতিক বিষয়ে ভারতের উপর নির্ভরশীল, তাই বলে নেপালের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর তো ভারত হস্তক্ষেপ করেনি। জবাবে আমি বলেছিলাম, নেপাল একটি হিন্দু রাষ্ট্র। আমার জানা মতে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব অত্যন্ত প্রচণ্ড, কিন্তু নেপাল ও বাংলাদেশ কি এক? বাংলাদেশ 10 কোটি মুসলমানের দেশ। এটা তো একটা বাস্তবতা, বাস্তব সত্য। এই জাতি সশস্ত্র সংগ্রাম করেছে পাকিস্তানের শোষকদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে স্বাধীনতা লাভ করার জন্য, দিল্লির নিয়ন্ত্রণ মেনে নেওয়ার জন্য নয়। অস্তিত্ব হবে সম্পূর্ণ এবং প্রকৃত অর্থে স্বাধীন স্বকীয়তায়। সেটাই এদেশের জনগণের আশা এবং অঙ্গীকার। জনগণের এই চেতনাকে সাংগঠনিক রূপ দিতে পারলে ভারত যত বড় শক্তিধর হোক না কেন আমাদের সিকিম বানাতে পারবে কি? 10 কোটি লোককে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে তুলে তাদের সংগঠিত করে যে কোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করে গড়ে তোলার অবশ্যই সম্ভব, এবং সেই চেষ্টাই কি করা উচিত নয় প্রতিটি দেশপ্রেমিক সচেতন নাগরিকের? এর জবাবে তাজউদ্দিন সাহেব কিছু বলেননি। তার সাথে 2 দিনের আলোচনায় একটা জিনিস পরিষ্কার বোঝা গেল, ভারত সম্পর্কে তার একটা বিশেষ দুর্বলতা কিংবা বাধ্যবাধকতা রয়েছে, যার বাইরে তিনি যেতে পারছেন না। এই দুর্বলতা কিংবা বাধ্যবাধকতা সম্পর্কে তিনি কখনোই আমাদের কিছু বলেননি। পরবর্তী বৈঠকগুলোতে আমরাও তাকে আর বিব্রত করিনি ভারত সম্পর্ক উত্থাপন করে। আওয়ামী লীগের নেতৃস্থানীয় অনেক নেতাই ছিলেন মুজিব বিরোধী। সেনা পরিষদের নেতাদের সাথে আওয়ামী লীগের নেতা এবং কর্মী নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন। শীর্ষস্থানীয় অনেক নেতাই মুজিবের শাসন পদ্ধতিতে হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছিলেন। শাসন কার্যে ব্যর্থতা এবং গণবিচ্ছিন্নতায় তারা যুব নেতাদেরই দায়ী করতেন, কিন্তু ওই সমস্ত যুব নেতাদের দাপটের মুখে মনোভাব প্রকাশ করার সুযোগ কিংবা সাহস কোনোটাই তাদের ছিল না। জনাব তাজউদ্দিনের পর তারা আরও অসহায় বোধ করতে থাকেন। অন্যান্যদের মধ্যে খন্দকার মোশতাক আহমেদ, জনাব কামরুজ্জামান, জনাব তাহিরউদ্দিন ঠাকুর, জনাব AR মল্লিক, জনাব MR সিদ্দিক, জনাব নুরুল ইসলাম মঞ্জুর, জনাব রিয়াজউদ্দিন ভোলা মিয়া, জনাব আব্দুল মালিক উকিল, জনাব ফণীভূষণ মজুমদার, মনোরঞ্জন ধর, ফরিদ গাজী, আব্দুল মান্নান প্রমুখ সেনা পরিষদের নেতাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেন। শেখ মুজিবকে কি করে জাতির পিতা কিংবা বঙ্গবন্ধু আখ্যা দেয়া যায়? শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ফিরিয়ে নেওয়া হয়। ঐতিহাসিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে ওই ধরনের খেতাব অযৌক্তিক বলেই প্রমাণিত হয়। বঙ্গবন্ধু উপাধি এবং তার আজীবন ডাকসুর সদস্যপদও বাতিল করা হয়েছিল স্বাধীনতার পরপরই। 3রা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, দরকার হলে আরও রক্ত দেব, তবুও সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্য পদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন। রাজনীতির পরিহাস। 1972 সালের 6 মে এই ছাত্রনেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধান বাণী উচ্চারণ করেন, সংবাদপত্র, টিভি, বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিস আদালতে এবং দোকানে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান। একই দিনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অযোগ্য।
2রা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে বলেন, পুলিশি হামলার বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ এবং বহু দেশপ্রেমী গ্রুপসহ জনগণের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে নিন্দা প্রকাশ করছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, জাতি আজ যখন ঘটনার ব্যাপারে তদন্ত করার জন্য সরকারের তারিখ ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে অভিনন্দন করছে, এই সময় জনগণকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়ে এক শ্রেণীর অরাজকতা সৃষ্টিকারী পুঁজিবাদের ধারক এবং ভাসানির পরিচালনায় উচ্ছৃঙ্খলতা সৃষ্টিকারী আলবদর, রাজাকার এবং প্রতিক্রিয়াশীল শক্তিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। এই বিশেষ অরাজকতা সৃষ্টিকারী শক্তিগুলো তথাকথিত বিরোধী দলের ছদ্মবরণে এমন আচরণ প্রদর্শন করছে যা খুবই উস্কানিমূলক এবং তারা দেশের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে বলে ধরে নেওয়া যায়। এসব শক্তি সমাজতান্ত্রিক রীতিনীতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে। 2জন আওয়ামী লীগ কর্মীকে প্রহার এবং একজনকে হত্যা করেছে বলেও জানা গেছে। তারা মুজাফফর ন্যাপের অফিসের সামনে ছাত্রলীগের একটি মিছিলের উপরও হামলা চালিয়েছে। তারা তেজগাঁও শিল্প এলাকায় এবং ঢাকেশ্বরী কটন মিলে খোলা অস্ত্র হাতে ঢুকে পড়েছে। এমনকি ন্যাপ সভাপতি মোজাফফর আহমেদের মতো লোকও ব্যক্তিগতভাবে একটি সংবাদপত্র অফিসে হামলা চালাবার চেষ্টা করেছে। 3রা জানুয়ারি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সম্পাদিত বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত এক সংবাদ নিবন্ধে বলা হয়, ঢাকায় 2রা জানুয়ারি পূর্ণ হরতাল পালনের নামে মুজাফফর ন্যাপ, ভাসানী ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়নের মতিয়া, মেনন এবং মাহবুবুল্লাহ গ্রুপদ্বয় সহ এবং বাংলাদেশ ছাত্রলীগের বহিষ্কৃত অংশের কর্মী নামধারী ফ্যাসিবাদী গুন্ডারা মিরপুর, মোহাম্মদপুর ও চকবাজার এলাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের উপর নগ্ন হামলা চালায়। পটুয়াখালী এলাকায় মুজাফফর ন্যাপের গুন্ডারা ছাত্রলীগের আঞ্চলিক শাখার সাংস্কৃতিক সম্পাদক জনাব মীরজাহানকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। পরদিন মুজিববাদী ছাত্রলীগ এই হত্যার প্রতিবাদে এক জঙ্গি মিছিল বের করে। 3রা জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিববাদী ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভনীয় উক্তি আচরণের জন্য ন্যাপ, মুজাফফর, জাসদ ও ছাত্র ইউনিয়নের কর্মকর্তাদের আগামী 7 জানুয়ারির মধ্যে জনতার কাছে ক্ষমা প্রার্থনার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যদি ক্ষমা চাওয়া না হয় তাহলে জনতা 7 জানুয়ারির পর থেকে বাংলার মাটিতে ন্যাপ, মুজাফফর, জাসদ এবং ছাত্র ইউনিয়নের কোনো জনসভা অনুষ্ঠিত হতে দেবে না। তিনি আরও বলেন, যেসব লোক মন্ত্রী হবার খায়েশে সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে শতবার তোষামত করছেন, তারা এবং তাদের ছত্রছায়া থেকে ছাত্র ইউনিয়ন আজ গণতন্ত্রের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভন উক্তি করার সাহস পাচ্ছেন। তিনি ঘোষণা করেন, আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি থেকে যে পত্রিকা বঙ্গবন্ধুর নামের পূর্ণ মর্যাদা দেবে না, সংগ্রামী জনতা বাংলার মাটিতে সে পত্রিকার অস্তিত্ব রাখবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস মাখনের নেতৃত্বে। সুতরাং সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা অন্য কারণেই। বর্তমান ডাকসু যেহেতু ছাত্র সমাজের মতবিরোধী কাজ করেছে এবং তাদের আস্থা ও ভালোবাসা হারিয়েছে, তাই এই ডাকসু বাতিল। ছাত্রনেতারা এই তৎপরতাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। ইতিমধ্যে ডাকসু অফিসও তছনছ করে ফেলা হয়। ওই দিনই বাংলার বাণীতে প্রকাশিত খবরে জানা যায়, শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার দায়ে এক ব্যক্তির কান কেটে দেওয়া হয়েছে। পরদিন ওই একই পত্রিকা খবর ছাপে একই কারণে রংপুরে 2 ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।